শুভরাত্রি প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি পাওয়ার্ড বাই ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জয় মামুন। প্রতিদিন এই অনুষ্ঠানে আপনারা জানেন যে আমরা রাজনীতি বা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি, তবে আজকে একটু ভিন্ন বিষয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে আজকে ক্যান্সার দিবস। ক্যান্সার একটি প্রাণঘাতী রোগ, আমরা সবাই কম বেশি জানি, এবং বাংলাদেশের অনেক মানুষ ক্যান্সারে ভুগে থাকেন, নানা রকম ক্যান্সার। কিন্তু সেই ক্যান্সারের চিকিৎসা একদিকে খুব ব্যয়বহুল এবং আরেকদিকে এটি সহজলভ্য নয়। চাইলেই আপনি যে কোনো জায়গায় ক্যান্সারের চিকিৎসা নিতে পারবেন না। কিন্তু যেহেতু ক্যান্সারের রোগীর সংখ্যা বাড়ছে, বিজ্ঞান এবং প্রযুক্তি আধুনিকায়ন হচ্ছে, বাংলাদেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে, অবকাঠামোগতভাবে, সেই জায়গা থেকে বাংলাদেশ ক্যান্সার চিকিৎসায় আসলে কতখানি উন্নতি করেছে বা কোন জায়গায় আমাদের ঘাটতি রয়েছে, সেই বিষয়গুলোকে সামনে এনে আজকে আলোচনা করতে চাই। আলোচনার জন্য আমাদের সঙ্গে যারা অতিথি আছেন তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। স্টুডিওতে আমার সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মামুন আল মাহতাব স্বপ্নিল, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এবং আছেন জয়িতা আফরিন, তিনি বিশেষত আলোকচিত্রী শিল্পী, কিন্তু আজকে আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি এখানে একজন ক্যান্সার সার্ভাইভার হিসেবে। তিনি ক্যান্সার জয় করে ফিরে এসেছেন এবং স্বাভাবিক জীবনে কাজ করছেন। তিনি কি করে জয় করলেন বা কী করতে হবে সেই গল্পগুলো তার কাছ থেকে শুনতে চাইব। এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম, পরিচালক, রোগ নিয়ন্ত্রণ এবং লাইন ডিরেক্টর, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর, এবং আছেন ডক্টর নিজামুল হক, তিনি পরিচালক, বাংলাদেশ জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরুর আগে একটু সংবাদ শিরোনাম দেখে তারপরে কথা বলবো। রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, শীর্ষ নেতাদের আলোচনার মূলে হিরো আলম। দেশে ক্যান্সারে বছরে মারা যাচ্ছে লক্ষাধিক মানুষ, চিকিৎসার সুযোগ এখনো কম। রপ্তানি গার্মেন্টস পণ্য চুরি করে শত কোটি টাকার মালিক সিন্ডিকেট প্রধান শাহেদ গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর তথ্য। রাজধানীর মহাখালী আব্দুল্লাহপুর রুটে প্রতিদিন ৩ শতাধিক মোবাইল ছিনতাই করত ছোঁ মারা চক্র, ১৬ সদস্য গ্রেপ্তার। এবং কাগজের দাম বৃদ্ধিতে বিপাকে প্রকাশকরা, বইমেলায় ভিড় বাড়লেও বিক্রি কম। আমাদের সঙ্গে ডক্টর নিজামুল হক আছেন, তিনি পরিচালক ক্যান্সার ইনস্টিটিউট, এবং ক্যান্সার ইনস্টিটিউটই সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বেশি ক্যান্সার রোগী যান চিকিৎসার জন্য। তাকে দিয়েই আজকের আলোচনাটি শুরু করতে চাই। ডক্টর নিজাম, আপনি যদি একটু আমাদেরকে বলেন যে সামগ্রিকভাবে এখন বাংলাদেশে ক্যান্সার রোগের কি অবস্থা, চিকিৎসার কি অবস্থা? প্রথমে আপনাদের বলতে চাই যে বাংলাদেশে আসলে ন্যাশনাল ওয়াইড এরকম আমাদের কোনো ক্যান্সার রেজিস্ট্রি নাই। তারপরেও আমাদের এখানে ইনস্টিটিউট থেকে প্রতি বছর ক্যান্সারের একটা রেজিস্ট্রি প্রকাশিত হয়। এর মতামত অনুসারে দেখা যায় যে বাংলাদেশে প্রায় প্রতি বছর গড়ে 1 লক্ষ রোগের মতো প্রায় লোক ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়, এবং প্রায় 2 লক্ষেরও অধিক নতুন নতুন রোগী আক্রান্ত হচ্ছে। এর প্রেক্ষিতে আমাদের সরকারি পর্যায়ে মোট 8টি থেকে 10টি ইনস্টিটিউট, আমাদের একমাত্র জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট, যেখান থেকে ক্যান্সারের চিকিৎসাগুলি প্রধানত দেওয়া হয়ে থাকে। আমাদের এখানে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে অপারেশন চিকিৎসা, কেমোথেরাপি চিকিৎসা এগুলি প্রায় নামমাত্র মূল্যে দেওয়া হয়ে থাকে। তবে আমাদের রেডিওথেরাপি মেশিনগুলির ক্ষেত্রে আপনারা জানেন যে কিছুটা সংকট থাকলেও আমরা এগুলি কাটিয়ে ওঠার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে মাননীয় মন্ত্রী মহোদয়ের সহযোগিতায় ডিজি মহোদয় ইতিমধ্যে আমাদের একটা রেডিওথেরাপি মেশিন টেন্ডার দিয়েছেন। আমরা আশা করি অতি দ্রুত এই মেশিনটি পেয়ে যাব, এবং আমরা নিজেরাও একটা রেডিওথেরাপি মেশিন ক্রয়ের জন্য অতি দ্রুত টেন্ডার করব। এছাড়াও ডিজি মহোদয় আমাদেরকে আরেকটা ব্র্যাকিথেরাপি মেশিনও দিবেন। তারপরেও আমরা বলবো যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ মতে প্রতি 1 লাখ লোকের জন্য একটা রেডিওথেরাপি সেন্টার দরকার। সেই মতে আমাদের বাংলাদেশের জনসংখ্যা যদি বর্তমানে 20 কোটির মতো হয়ে থাকে, তাহলে সারা বাংলাদেশে মোটামুটি 200টি রেডিওথেরাপি সেন্টার দরকার, যেখানে কমপক্ষে একটা লাইন্যাক মেশিন, একটা কোবাল্ট মেশিন এবং একটা ব্র্যাকিথেরাপি মেশিন থাকবে। কিন্তু আমাদের সরকারি বেসরকারি সব মিলিয়ে মনে হয় 30টির মতো সেন্টার হবে। কাজে আমাদের প্রেক্ষাপটটা আপনারা বুঝতে পারছেন। আশা করি
বর্তমান সরকার এই আরো স্বল্পতম সময়ে এই পদক্ষেপগুলি নেবেন। তার একটি পদক্ষেপ হিসেবে, যেমন আপনারা জানেন ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের 8টা বিভাগীয় শহরে 8টা রিজিওনাল সেন্টার অলরেডি কাজ শুরু করে দিয়েছেন। আশা করি অতি দ্রুত এই 8টা সেন্টার চালু হলে আমাদের চিকিৎসার মান প্লাস চিকিৎসার সংকট আরো কিছুটা হলেও উন্নতি হবে। জি, আপনাকে ধন্যবাদ। আমি এবারে ডক্টর স্বপ্নিল আপনার কাছে আসতে চাই। আমি প্রথমে যেভাবে শুরু করতে চাই আপনার কাছে আলোচনা, সেটি হচ্ছে যে ক্যান্সারের চিকিৎসা একদিকে তো খুব ব্যয়বহুল, সাধারণভাবে মানুষের পক্ষে এফোর্ড করা খুব কষ্টকর। দ্বিতীয়ত হচ্ছে যে চিকিৎসার পরে অধিকাংশ ক্ষেত্রে রোগীরা সুস্থ হন না। মানে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে রোগের প্রক্রিয়ার মধ্যেই। এবং ক্যান্সারকে আজকে জয়িতা আপা এখানে বসে আছেন, আজ থেকে কিন্তু 10 বছর আগেও সম্ভবত এরকম ক্যান্সার সার্ভার আপনি খুব বেশি পাবেন না। এর কারণটা হচ্ছে যে রোগটাই এমন যে রোগটাকে নিয়ন্ত্রণ করা বা কিওর করে দেওয়ার মতো অ্যাপ্রোচ এতদিন আমাদের কাছে ছিল না। কিন্তু সাম্প্রতিক সময় অনেকগুলো ক্যান্সারের ক্ষেত্রেই দারুণ অগ্রগতি হয়েছে, যে কারণে আগে ধরা পড়লে, এটা খুব ইম্পর্টেন্ট, আগে ধরা পড়লে অনেক ক্যান্সার আমরা সুস্থ করতে পারি। যেন আমি লিভার বিশেষজ্ঞ, আমরা লিভার ক্যান্সার নিয়ে ডিল করি। আমাদের যেটা ডাটা হচ্ছে যে যদি আগে ধরা পড়ে ক্যান্সার, তাহলে লিভার ক্যান্সার এখন পুরোপুরি নিরাময়যোগ্য। এবং এই নিরাময় করার জন্য যে সমস্ত আধুনিক চিকিৎসা পুরো বাংলাদেশে নেই, কিন্তু অন্তত বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে। কিন্তু আনফর্চুনেট রিয়েলিটি হচ্ছে মাত্র 9% মানুষ বাংলাদেশে কিউরেবল লিভার ক্যান্সার নিয়ে চিকিৎসকদের কাছে আসে। বাকিরা যারা আসেন তাদের মধ্যে 40% আপনি কিছুদিন সাপোর্ট রাখতে পারবেন, আর মোটামুটি 50% মানুষকে আপনার পানি পড়া ছাড়া দেওয়ার কিছু থাকে না। একদম শেষ স্টেজ, এন্ড স্টেজ ক্যান্সার নিয়ে 50%, বাকি 50%, 40% মোটামুটি কিছুদিন ভালো রাখার চেষ্টা করতে পারবেন, 10% আপনি কিওর করতে পারবেন। এত লেট স্টেজে আসছে। ফলে এখানে চ্যালেঞ্জ কতগুলো। চ্যালেঞ্জ হচ্ছে খালি যে আপনার চিকিৎসার সুবিধা উপলব্ধ করলে চলবে না, ক্যান্সার নিয়ে ব্যাপক সচেতনতা তৈরির একটি বিরাট প্রয়োজন আছে। যেটা আমাদের ধারণা যে ক্যান্সার হলে কোনো উত্তর নেই, রোগী তো মৃত্যুবরণ করবেই, এই জিনিসটা যে ঠিক না। এবং অধিকাংশ ক্যান্সার প্রতিরোধযোগ্য, অনেক ক্যান্সার যে প্রতিরোধযোগ্য, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি আবার লিভার ক্যান্সারে ফেরত দিই, যেহেতু আমি লিভার বিশেষজ্ঞ। বাংলাদেশে লিভার ক্যান্সার কেন হয়? হেপাটাইটিস বি হচ্ছে 1 নম্বর কারণ, ফ্যাট লিভার হচ্ছে 2 নম্বর কারণ। এই দুটোরই কিন্তু শতভাগ প্রতিরোধযোগ্য। আমাদের দেশে গত 17 বছর ধরে বি ভাইরাসের টিকা দেওয়া হচ্ছে। যাদের বয়স 17 বছরের বেশি, তারা যদি বি ভাইরাসের টিকাটা যা দেশে তৈরি হয় 1000 টাকা খরচ করে নিয়ে নেন, তাহলে আপনি মোটামুটি 70% ক্ষেত্রে নিশ্চিত থাকবেন যে লিভারে ক্যান্সার হবে না। আর সাধারণ হেপাটাইটিস বি থেকে হবে না, বি যদি না হয় লিভার ক্যান্সার বি থেকে হবে না, কারণ 70% লিভার ক্যান্সার বাংলাদেশে বি ভাইরাস থেকে হচ্ছে। আর বাকিটা ঠেকাতে হলে একটু জীবনচারী পরিবর্তন, একটু হাঁটাহাঁটি, একটু নিয়ম করে খাদ্যাভ্যাস, ভালো থাকতে পারা যায়। তো আমার কাছে এটা মনে হয় যে এই জায়গাগুলোতে আমাদের একটা কোঅর্ডিনেটেড এফোর্টেরও খুব বেশি দরকার আছে, যে জিনিসগুলো আমাদের এখানে অনেক কম। তো আমার কাছে মনে হয় যে আপনাকে আমি অনেক ভালো কাজের জন্য অভিনন্দন মাঝে মাঝে জানাতে বাধ্য হই। আজকেও জানাতে হবে যে আপনি যেমন একটা বিষয়কে সামনে নিয়ে এসেছেন। এটা রাজনৈতিক আলোচনার পাশাপাশি আজকের দিনে এই আলোচনা কত গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু এক জয়িতা আবার মতো ভুক্তভোগীরাই জানেন। জি, আমরা জয়িতা আপার কাছ থেকে শুনবো। তার আগে একটু আমি আমাদের সঙ্গে ডক্টর নাজমুল ইসলাম আছেন, তিনি সরকারি দায়িত্বে আছেন স্বাস্থ্য অধিদপ্তরে, তার কাছ থেকেও একটু শুনতে চাই যে ডক্টর নাজমুল, আপনি যদি একটু বলেন যে আসলে সরকার বিভাগীয় সদরে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ঘোষণা করেছেন যে 8টি বিভাগীয় সদরে 8টি ক্যান্সার হাসপাতাল হবে, কিন্তু সামগ্রিকভাবে আসলে হাসপাতাল হলেই হবে কিনা, মানে সমস্যাগুলো কোথায়? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আজকে যারা আমাদের শুনছেন এবং দেখছেন তাদেরও অভিনন্দন এবং শুভেচ্ছা। তার কারণ হচ্ছে যে ক্যান্সার এমন একটি অসুখ বা রোগ যেটি বলে করে আসে না, কিন্তু কখন কোন জায়গা থেকে আসতে পারে সম্ভাব্য জায়গাগুলো সম্পর্কে কিন্তু আমাদের কিছু না কিছু ধারণা আছে। সেই ক্যান্সার নিয়ে যখন আমরা কথা বলি এবং সেটি যখন বাংলাদেশের প্রেক্ষিতে আমরা বলি, তখন আমাদেরকে কিন্তু প্রেক্ষিতেও বিবেচনায় রাখতে হয়। প্রায় 17 কোটির মানুষের এই দেশে আমাদের যে ক্যান্সার আছে, যে ক্যান্সার নিয়ে আমাদেরকে বিভিন্ন পর্যায়ে আমাদের সহকর্মীরা কাজ করছেন। আমরা কিন্তু দেখেছি যে একটি ক্যান্সার ইনস্টিটিউট আছে যেটি একেবারেই খুব ছোট্ট পরিসরে 50 শয্যা থেকে শুরু হয়েছিল, পর্যায়ক্রমে 300 শয্যা, তারপর 500 শয্যা, এবং বিভিন্ন মেডিকেল কলেজগুলো, প্রথম জেনারেশনের মেডিকেল কলেজগুলোতে কিন্তু ক্যান্সার বিভাগটি রয়েছে, বেসরকারি পর্যায়ে কিছু উদ্যোগ রয়েছে। কিন্তু 17 কোটি মানুষের জন্য কিন্তু এই উদ্যোগগুলো পর্যাপ্ত নয়। সেইটি অনুধাবন করেই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন 8টি বিভাগীয় সদরে স্পেশালাইজড ক্যান্সার, কিডনি এবং হৃদরোগের জন্য হাসপাতাল প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু মনে রাখতে হবে যে অবকাঠামো নির্মাণ করলে খুব দামি যন্ত্রপাতি, একেবারে স্টেট অফ দি আর্ট ফ্যাসিলিটি গুলো আমরা যদি একেবারে বসিয়েও ফেলি, তাহলে সেই যন্ত্রগুলো পরিচালনা করবার জন্য প্রশিক্ষিত যে জনগোষ্ঠীর প্রয়োজন আছে। কেবল চিকিৎসক দিয়েই কিন্তু ক্যান্সারের চিকিৎসা হয় না।
তার সঙ্গে প্রশিক্ষিত নার্স, টেকনিশিয়ান, প্যারামেডিক্স, তারপর যারা ক্যান্সার পরবর্তী যারা বেঁচে থাকবেন তাদেরকে পুনর্বাসন করবার প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত আমাদের সহকর্মীরা জড়িত থাকেন, এখানে মনোরোগ বিশেষজ্ঞ থেকে শুরু করে ফিজিওথেরাপির আমাদের সহকর্মীরা থেকে শুরু করে কিন্তু অনেক মানুষের একসঙ্গে হতে হয়, এবং সকলে মিলে যখন একসঙ্গে একসঙ্গে কাজ করেন তখনই কেবলমাত্র একজন ক্যান্সার রোগী সেরে উঠতে পারেন, অথবা তার ভিতরে বেঁচে থাকবার আকাঙ্ক্ষাটি জাগ্রত হয়। কাজে সেই জায়গাতে আমরা কিন্তু অন্য যে কোনো মানদণ্ডেই আমরা অনেকখানি পিছিয়ে আছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে বেঁধে দেওয়া মানদণ্ডটি আছে, একজন চিকিৎসকের বিপরীতে 3 জন নার্স, 5 জন প্যারামেডিক্স থাকবেন, দুর্ভাগ্যবশত বাংলাদেশে এই সংখ্যাটি 1-এর বিপরীতে 0.3, 0.5। গত 1 দশকের নিরলস প্রচেষ্টাতে সেই জায়গায় আমরা অনেকখানি উত্তরণ ঘটিয়েছি, কিন্তু তারপরও যেহেতু এখন ডায়াগনোসিস করবার সুবিধাটি বেড়েছে, আগের চাইতে মানুষের মাঝে সচেতনতাটি অনেক বেশি পরিমাণে তৈরি হয়েছে, এবং এখন কিন্তু সত্যিকার অর্থেই মানুষ খুব অল্পতেই চিকিৎসকের কাছে যেতে চান। তারপরেও কিন্তু আমরা প্রতি বছর দেখছি যে রোগীর সংখ্যা মোটেও কম নয়। স্বপ্নিল যেটি বলছিলেন যে কিছু কিছু ক্যান্সার আছে একেবারে গোড়াতেই আমরা একেবারে সেগুলোর প্রতিরোধের ব্যবস্থা নিতে পারি। হেপাটাইটিস বি তার একটি উৎকৃষ্ট উদাহরণ। 70% লিভার ক্যান্সার হচ্ছে বাংলাদেশে হেপাটাইটিস বি থেকে। আমরা যদি একেবারে সমস্ত মানুষকে বি ভ্যাকসিন দিয়ে দিতে পারি তাহলে অন্তত 70% সম্ভাবনা কমে যায়। আমরা 5 বছরের নিচে শিশুদের কিন্তু ইপিআই কর্মসূচির মাধ্যমে টিকা দিতে শুরু করেছি, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে বেঁধে দেওয়া মানটি ছিল 0.5%-এরও কম হেপাটাইটিস, সেটির কিন্তু সংক্রমণ ইতিমধ্যেই বাংলাদেশ কিন্তু সেই জায়গাটিতে পৌঁছে গেছে। কিন্তু যারা অ্যাডাল্ট পপুলেশন, পূর্ণবয়স্ক যে মানুষরা রয়েছেন, তাদেরকে নিয়েও ভাববার কিন্তু এখন সময় এসছে। কারণ প্রতিরোধ যদি আগে থেকে করে দেয়া যায় তাহলে কিন্তু আমার রোগীর সংখ্যাটা কমে যাবে, এবং সেই জায়গাটিতে সরকার খুব আমি বলবো যে খুব মনোযোগ দিয়ে বিষয়টি দেখছে, গুরুত্বের সঙ্গে দেখছে, এবং দেখে কিন্তু কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে। এই কাজটিতে সরকারি বেসরকারি উন্নয়ন সহযোগী যারা আছেন সকলকেই হাত মেলাতে হবে, কারণ এখনো বাংলাদেশে প্রয়োজনের তুলনায় ক্যান্সার বিশেষজ্ঞের সংখ্যা কিন্তু একেবারেই অপ্রতুল, এবং রাতারাতি বিশেষজ্ঞ তৈরি করাও যায় না। এই প্রক্রিয়াটিকে সহজ করবার জন্য, বেগবান করবার জন্য আমাদেরকে একটু ভিন্নভাবে ভাবতে হবে, এবং সরকার কিন্তু সেই ব্যাপারে একেবারেই দৃঢ় প্রতিজ্ঞ। জি, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর বলেছেন। আমরা জয়িতা আফরিনের কাছে আসতে চাই। আপনার অনেক গল্প, মানে গল্প বলা ঠিক না, খুবই কষ্টকর অধ্যায়ের ভিতর দিয়ে আপনি পার হয়ে আসছেন। একটু শুনতে চাই যে আপনি কিভাবে আপনার ক্যান্সার ধরা পড়লো, মানে আপনি কিভাবে বুঝতে পারলেন আপনার ক্যান্সার হলো, এবং তারপরে চিকিৎসার প্রক্রিয়াটা এবং সুস্থ হওয়াটা যদি অল্প কথায় একটু। আমি সবার ভাই বোনদের মধ্যে সবার ছোট, এবং আমার পরিবারে কোনো ক্যান্সার পেশেন্ট নেই। মানে আমি আমার বাবার এক বোনের ছিল, কিন্তু এছাড়া আমার মায়ের দিক থেকে কারোরই ছিল না। তো আমার হওয়াতে এটা মানে আমার পরিবার ফ্যামিলির উপরে তো মানে সবাই প্রচণ্ড রকমের শকড আর কি, যে এটা একেবারেই আনএক্সপেক্টেড একটা ব্যাপার ছিল। তো ধরা যখন পড়লো আমারও সেকেন্ড স্টেজে, মানে কিভাবে ধরা পড়েছিল? আমার সেকেন্ড স্টেজ অলমোস্ট প্রায় শেষ হয়ে যাচ্ছে, এই সময় আমি ধরা পড়েছে। ফার্স্ট স্টেজেও আমি বুঝিনি, আমি কিছুই টের পাইনি। আমার শরীর মানে হঠাৎ করে খারাপ লাগছিল, মানে প্রচণ্ড রকমের টায়ার্ড লাগছিল, বমি হতো যেটা আমার কখনো হতো না। তারপর হচ্ছে আমি কোনো কাজ করতে পারতাম না, আমার সারাক্ষণই ঘুম আসতো। তো এই কিছু সিমটম ছিল যে খুবই অদ্ভুত টাইপের। তো একদিন আবার আরেকদিন আমি হঠাৎ করে আমার লিম্ফ নোডের এখানে আমি একটু মানে ফোলা অনুভব করি। তো করার পর আমি আর লেট করি না, আমার বড় বোন ডাক্তার, ও মেডিসিনের ডাক্তার, তারপর ওকে বলি, তো ওর সাথে সাথে আমাকে একজন সার্জনকে দেখাতে বলে। তো আমি যাই, তো সার্জন এটা ইবনে সিনায় ছিল, বাসার কাছে ছিল। তো আমি ভাবলাম যে আচ্ছা দেখিয়ে আসি, কিন্তু আমিও না অত সিরিয়াসলি ব্যাপারটা নেই। তারপর ডাক্তার সাথে সাথে বললো যে বায়োপসি করতে, যে কোর বায়োপসি করতে। ওনার কথা শুনে আমি যেটা বুঝলাম যে উনি কিছু মানে নেগেটিভ কিছুই ধারণা করতেছে। তো তারপর আমি দুই দিনের মধ্যেই কোর বায়োপসি দেই। কোর বায়োপসির রেজাল্ট আসে 5 দিন পর। তখন দেখা যায় যে ক্যান্সার সেকেন্ড স্টেজে আছে। হ্যাঁ, তো তারপর আমরা তখন আমাদের পরিবারে যেহেতু কোনোই ক্যান্সার পেশেন্ট নাই, আমরা অনেক কিছুই জানি না, যে কোনো ধারণা নেই যে আমরা কার কাছে যাব, কে ভালো চিকিৎসা দিবে, কোথায় গেলে কম টাকা খরচ হবে। এই জন্য প্রথম অনেক জায়গায় টেস্ট করতে গিয়ে অনেক বাড়তি টাকা যায়, আমাদের অনেক ভোগান্তি যায়, কারণ বুঝতেই পারছিলাম না যে আসলে কি করা উচিত। এটা কবে ধরা পড়েছিল আপনার? এটা হচ্ছে আপনার 2021-এর মার্চে। গত বছরের মার্চে, মানে ও 21-এর? হ্যাঁ, 21-এর মার্চে। তখন করোনা ছিল, করোনার সময়টাতে। তো অনেক দৌড়াদৌড়ি করে সরকারি কোথাও, তো মানে আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে সিরিয়ালের ব্যাপার ছিল, 3-4 মাস আগে নাকি যেতে হবে, এসব কারণে আমি পারিনি।
পরে বেসরকারি হাসপাতালেই আমাকে বাধ্য হয়ে চিকিৎসা করাতে হয়। তো তারপর চিকিৎসা শুরু হলো। আমার ডাক্তার যেটা বললো, আমার সার্জারি লাগবে, কেমোথেরাপি লাগবে 8টা, এবং রেডিয়েশন লাগবে, এবং একই সাথে আমার ক্যান্সারটা ছিল হচ্ছে আপনার HER2 পজিটিভ, মানে এটা অ্যাগ্রেসিভ ক্যান্সার বলে, যেটা কিনা কেমোথেরাপি অনেক সময় কাজ করে না, বেশিরভাগ ক্ষেত্রেই কাজ করে না। তো আমার ক্ষেত্রে ডাক্তার বলে দিয়েছে যে কাজ যদি করে তাহলে তো ভালো, কাজ না করলে আসলে এখানে কিছু করার নেই, কারণ এটা যা যা কেমোথেরাপি দেওয়ার তা দেওয়া হবে। তো কেমোথেরাপি দেওয়ার পর দেখা গেল যে আমার 40%-এর মতো কাজ করেছে, পুরোপুরি কাজ করেনি। তো বললো যে রেডিয়েশন লাগবে, এবং একই সাথে আমার মানে টার্গেট থেরাপি, ইমিউনোথেরাপি বলে, ওটাও নিতে হবে, কারণ অ্যাগ্রেসিভ ক্যান্সার যেহেতু এটা লাগবে। তো সবই আমাকে এই পুরো 1.5 বছরের ট্রিটমেন্ট ছিল। এখন আমি ফলো আপে আছি, আমার মাত্র 4 মাস আগে ট্রিটমেন্ট শেষ হয়েছে, 4-5 মাস হলো। হ্যাঁ। এই পুরো প্রক্রিয়ায় আপনি কখনো বিদেশে গিয়েছেন চিকিৎসার জন্য? না, আমি পুরো ট্রিটমেন্ট দেশে করেছি। খুব ভালো। আপনার কিরকম পয়সা খরচ হয়েছে আপনি বলতে পারবেন, যদি কোনো সমস্যা না থাকে? প্রায় 30 লাখ টাকার মতো। 30 লাখ টাকা তো অনেক, মানে অনেক টাকা। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর স্বপ্নিল, ওনার সূত্র ধরেই যদি আসি আলোচনায়, যে উনি বিদেশে যাননি, এটা কি বলবো, যে এটা একটি ব্যতিক্রমী ঘটনা, কিন্তু আমি সাংবাদিক হিসেবে জানি, বা আপনিও চিকিৎসক হিসেবে জানেন, যে প্রচুর মানুষ বিদেশে চিকিৎসার জন্য যান। বিশেষ করে ক্যান্সার চিকিৎসা হলে তো ইন্ডিয়া বা আরও উন্নত দেশে, সিঙ্গাপুরে অনেকেই যায়। কেন মানুষ বিদেশমুখী? এটা একটা জটিল প্রশ্ন। আমার কাছে পুরো উত্তরটা নেই, তো আমি প্রায় চিন্তা করি। আমি আজকে একটা পত্রিকায় লিখেছি এই বিষয়ে। আপনি যদি এর মধ্যে চেন্নাই যান কোনো সময়, দেখবেন যে প্রচুর মানুষ, আপনার হুইল চেয়ার বাউন্ড সহযাত্রী আছে, হুইল চেয়ারে করে মানুষ যাচ্ছে চেন্নাই, আপনার সাথে প্লেনে যাচ্ছে অনেক লোক, খুবই বিষণ্ণ, তারা ভালো কিছুর প্রত্যাশায় যাচ্ছে। যখন আপনি ফিরবেন দেখবেন প্রচুর মানুষ আপনার সাথে ফিরে আসছে, তারা হুইল চেয়ারেই বসে আছে, কিন্তু তারা খুব আনন্দিত। মানুষগুলো কিন্তু হুইল চেয়ারে যাচ্ছে, হুইল চেয়ারেই ফিরছে, কিন্তু তাদের যাওয়া এবং আসার ব্যাপক পার্থক্য। এমন না যে সবগুলো মানুষ হুইল চেয়ার থেকে হেঁটে হেঁটে ফিরে আসতে পারছে, ফেরার সময় তারা আনন্দিত, খুশি মুখে, তারা খুশি। তো আমার কাছে এটা মনে হয় যে চিকিৎসা প্রাপ্তির একটা ব্যাপার আছে, তার চেয়ে বড় হচ্ছে সন্তুষ্টির যোগাযোগটা। আমাদের এখানে কোনো একটি কারণে, আমি এটা নিয়ে কনফারেন্স যাওয়ার পরে তো আমি প্রায় ভাবি চেন্নাই গেলে যে এই ঘটনাটা কেন ঘটছে। এবং আমার কাছে এটা মনে হয় যে সন্তুষ্টির জায়গাটাতে আমরা পিছিয়ে আছি। জয়িতাপা কিন্তু এটি প্রাইম এক্সাম্পল, যে দেশে চিকিৎসা সম্ভব, চিকিৎসা করা হয়েছে, তিনি লেগেছেন, করেছেন। অনেক টাকা গেছে, হয়তো দেশে বাড়ি গেলে আমার টাকাটা যেটা বলেছিল যে আরো কম লাগতো, এটা হয়তো সেটা সবসময় আসলে ঠিকও না। এই কারণে ঠিক না, এই কারণে আমি বলি যে কিছু কিছু ওষুধ বাংলাদেশে কিন্তু বাইরের চেয়ে কম দামে পাওয়া যায়। আবার অনেকে তো সিঙ্গাপুরে, আমেরিকা গিয়ে কোটি টাকা খরচ করেও ফিরে আসেন না। না, তো ফলে ওটা একটা আপেক্ষিক ব্যাপার। কিন্তু আমার কাছে মনে হয় যে সন্তুষ্টি জায়গাটা কেন কম, সেটা হচ্ছে যে আপনি দেখেন আমাদের এখানে, আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা সেবা প্রদান করছি, তারপর আমি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করি। আমি রোগী বসিয়ে রেখে আজকে উঠে এসেছি, আমি ফিরে আবার রোগী দেখবো। আমি তো একটা মানুষ, আমি যদি 365 দিন ওভার টাইম করতে থাকি, আমি কতক্ষণ মানুষকে সন্তুষ্ট করতে পারবো? এটা তো আমার পক্ষে সম্ভব না। কিন্তু এটাই কিন্তু আমাদের সিস্টেম না। কিন্তু ইন্ডিয়ান ডাক্তাররা কি, ইন্ডিয়ার একটা আপনার যে সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান, চিকিৎসকরা অধিকাংশ স্টেটে বেসরকারি প্র্যাকটিস করে না। এখন আমি কিন্তু বেসরকারি প্র্যাকটিসের বিরুদ্ধে না। আমাদের কারণ বেসরকারি, যদি সরকারি চিকিৎসকরা বেসরকারি প্র্যাকটিস বন্ধ করে দেন, তাহলে দেশের স্বাস্থ্য খাত একদম ভেঙে পড়ে যায়। ভেঙে পড়বে। আমাদের প্রাইভেট সেক্টর খুব গর্ব করে বলে যে তারা 60% চিকিৎসা সেবা প্রদান করে। এই যে 60% চিকিৎসা আমাদের প্রাইভেট সেক্টর প্রদান করছে, কাদের ঘাড়ে ভর করে? সরকারি ডাক্তার, সরকারি নার্স, অনেক ক্ষেত্রে সরকারি টেকনিশিয়ান, বেশিরভাগ ক্ষেত্রে। তো এটা তো আমাদের একটা সলিউশন আসা উচিত। আমি কিন্তু এই জন্য সরকারকে ব্লেম করি না, কারণ আমার যেটা মনে হয়, আমি সরকার কোনো দালালি করতে এখানে বসিনি, কিন্তু আমি একদম নির্দ্বিধায় বলতে রাজি আছি, লিখতে রাজি আছি, যে কোনো পর্যায়ে বলতে রাজি আছি যে বাংলাদেশ সরকার এদেশের টার্সিয়ারি হেলথ কেয়ারের এক্সপ্যানশনের জন্য যে কাজ করেছে, পৃথিবীর খুব কম সরকারই করে। উদাহরণ, আজকে আমাদের দেশের সচিব বলেন, বড় লোক বলেন, পরিচালক বলেন, অনেক কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা ঢাকা মেডিকেল চিকিৎসার জন্য যান। বাংলাদেশের কোন মানুষটি ভারতে গিয়ে এইমসে চিকিৎসা নিচ্ছেন, পিজিআই চণ্ডীগড়ে চিকিৎসা নিচ্ছেন, পিজিআই লখনৌ যাচ্ছেন না, তারা যাচ্ছেন বেসরকারি হাসপাতালে। তাহলে ইন্ডিয়া যে বেসরকারি খাত, বা ইন্ডিয়া যে আজকে টার্সিয়ারি, ওরা কিন্তু প্রাইমারি সেক্টরে আমাদের চেয়ে অনেক পিছনে, টার্সিয়ারিতে আমাদের অনেক আগে। তো আপনি এই ক্যান্সার নিতে আপনার পরিচিত লোকটা কোথায় যায়? টাটা ক্যান্সার হাসপাতালে যায়। হার্টের জন্য কোথায় যায়? বিড়লাতে যেতে আগে। হাড়ের যে এই যে ধীরুভাই আম্বানি, রিলায়েন্স গ্রুপের যে হাসপাতাল, কোকিলাবেন ধীরুভাই আম্বানি,
এটি একটি কমার্শিয়াল হাসপাতাল, কিন্তু আপনি দেখবেন সেখানে যেটা আপা বলছিলেন তুলনামূলক চিকিৎসা ব্যয় কম, কারণ ভারতের প্রাইভেট সেক্টর, ভারতের টার্সিয়ারি হেলথ সেক্টরের বিকাশের দায়িত্ব নিয়েছিল অ্যাজ এ সিএসআর প্রজেক্ট। এখনও সেখানকার অধিকাংশ বেসরকারি হাসপাতাল ব্যবসা প্রতিষ্ঠান না। এবং টাটা তো বলেই যে তারা আমরা যখন দেখছি, আমি প্রাইভেট সেক্টরের সাথে সংশ্লিষ্ট, আমি সেখান থেকে রুটি রুজি ইনকাম করি, কিন্তু আমি দেখেছি, আমার ধারণা যে বাংলাদেশের সিএসআরের প্রাইভেট সেক্টর হসপিটাল একটিও নেই। বাংলাদেশে অনেক কর্পোরেট চেইন তারা বাংলাদেশের বেসরকারি খাতে কর্পোরেট হসপিটাল প্রতিষ্ঠা করেছে, বাংলাদেশের চিকিৎসা একটা পর্যায়ে নিয়ে গেছে, কিন্তু আপনি আমাকে একটি সিএসআর প্রজেক্ট নাম বলুন, বাংলাদেশে একটি টাটা বা একটি বিড়লা হাসপাতালের নাম বলুন যেখানে লাভটাকে গৌণ করে আমি চিনি বিক্রি করব, আমি তেল বিক্রি করব, আমি গাড়ি তৈরি করবো, আমি বিমান তৈরি করব, কিন্তু আমি হেলথ সেক্টরে কম লাভ করব। এই অ্যাপ্রোচ আমাদের প্রাইভেট সেক্টর এখন আছে কি নেই। এটি যদি গ্রো না করে, আপনি টাটাতে চিকিৎসা নিয়ে কিংবা ফোর্টিসে অ্যাপোলোতে চিকিৎসা নিয়ে ঢাকায় এসে বঙ্গবন্ধুতে গিয়ে আপনি তো খুশি হবেন না, আপনি তো লাইব্রেরি অ্যাপোলোতেও খুশি হবেন না, কারণ ওভার বার্ডেন, ওভার ক্রাউডেড। আমার মাথার মধ্যে অনেক প্রশ্ন, বিশেষ করে এই আলোচনা যখন শুরু করব ভেবেছিলাম, তখন মনে হয়েছিল যে ক্লোজ দ্য কেয়ার গ্যাপ এবারের প্রতিপাদ্য বোধহয় বলা হয় ক্যান্সার দিবসের। এটির বাংলা আপনারা করেছেন কি যেন, সেবার ব্যবধান পেরিয়ে ক্যান্সার দেব হারিয়ে, এরকম মানে সরকার করেছে। এটাও একটু আলোচনার বিষয় ছিল। আরও আপনি যে কথাটা বললেন যে বাংলাদেশে কেন চিকিৎসার জন্য কেন বাংলাদেশের মানুষ বিদেশে যায়, সেটা নিয়েও একটু বিস্তারিত আলোচনা হওয়া দরকার। কিন্তু সবচেয়ে বেশি আলোচনা হওয়া দরকার যেটা শুরুতেই, সেটি হচ্ছে যে আমি ক্যান্সারের রোগী কি না আমি কি করে বুঝবো। একটা পর্যায়ে বোঝার পরে গিয়ে যখন আমার 30 লক্ষ বা আরও বেশি টাকা লাগবে সেটা ভিন্ন কথা, কিন্তু যদি শুরুতে ধরা পড়ে, যেটি ডক্টর স্বপ্নিল বলছিলেন যে শুরুর দিকে যদি ধরা পড়ে তাহলে এটি সুস্থ করা সম্ভব এবং খরচও হয়তো অত বেশি লাগে না। এই আলোচনাটা আমি একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই। আমি জানি না কে এই প্রশ্নের উত্তর দিতে পারবেন যে একজন মানুষ কি করে বুঝবেন যে তার ক্যান্সার হয়েছে কিনা, বা কি করলে ক্যান্সার থেকে মুক্ত থাকা যাবে। ক্যান্সার শুরু হওয়ার পূর্বে কিছু কিছু সাইন আছে যেগুলিকে আমরা ওয়ার্নিং সাইন বলি। এরকম ক্যান্সারের 10টা ওয়ার্নিং সাইন আছে যেগুলি আমরা আগে থেকে লক্ষ্য করলে বুঝতে পারি যে আমাদের ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। যেমন 1 নম্বর, মনে করেন গলাতে কোনো তার গলা ব্যথা আছে, অথবা এসোর বলি আমরা, যে গলাতে তার মনে হয় কিছু কিছু সমস্যা আছে বা কোনো খাওয়ার সমস্যা হচ্ছে, এরকম দেখা গেল 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে ভালো হচ্ছে না, পরে তাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। এটা একটা ওয়ার্নিং সাইন। এছাড়াও ধরেন আনইউজুয়াল ব্লিডিং বা ডিসচার্জ, শরীরের কোনো জায়গা থেকে অস্বাভাবিক রক্তক্ষরণ হতে পারে, জরাই দিয়ে যেতে পারে, হতে পারে নাক দিয়ে হতে পারে ভূমির সাথে রক্ত। এগুলি যদি দেখা যায় যে 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মতো তার অধিক হয়েছে, তার ভালো হচ্ছে না, সেসব ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। তারপরে মনে করেন শরীরের কোথাও কোনো চাকা, যেমন তার বুকে কোনো চাকা আছে, অথবা তার শরীরের পেটের মধ্যে কোনো চাকা আছে, অথবা তার হাতে পায়ে কোথাও চাকা আছে, যে চাকাগুলি 2-3 সপ্তাহ সময় যাওয়ার পরে অথবা মেডিসিন খাওয়ার পরেও ভালো হচ্ছে না, তাকে অবশ্যই তখন ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। আবার মনে করা ধরা যাক যে কারো এই যে আমরা প্রস্রাব পায়খানা বলি, এই প্রস্রাব পায়খানা একটা স্বাভাবিক নিয়মে হয়, হঠাৎ করে তার প্রস্রাব পায়খানার নিয়মের একটু ব্যতিক্রম হলো, দেখা গেল যে হয়তো মাঝে মাঝে কোষ্ঠকাঠিন্য হচ্ছে, আবার কিছুদিন পরে পাতলা পায়খানা হচ্ছে, অথবা আবার মাঝে মাঝে পায়খানার সাথে রক্ত হচ্ছে, অথবা পেশাবের সাথে রক্ত হচ্ছে, ঘন ঘন প্রস্রাব হচ্ছে, এগুলি হলে এসব পর্যায়ে অবশ্যই তাকে ডাক্তারের শরণাপন্ন হইতে হবে। আবার ধরুন যে পারসিস্টেন্ট কফ বা হর্সনেস অফ ভয়েস আমরা যেটা বলি, যে ঘোড়ার মতো শব্দ হওয়া, ফেসফেসে আওয়াজ, অথবা তার কাশি আছে, দেখা গেল 2 সপ্তাহ বা 3 সপ্তাহের অধিক, অ্যান্টিবায়োটিক খাচ্ছে অথবা ডাক্তারের শরণাপন্ন হলো, ভালো হচ্ছে না, এসব ক্ষেত্রে তাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে, কারণ এসব ক্ষেত্রে ক্যান্সারের হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। তারপরে দেখা গেল শরীরের কোথাও কোনো তার একটা ওয়ার্ট আছে, ওয়ার্ট বা মোল, যেগুলিকে আমরা তিল বলি, এই তিল দেখা গেল হঠাৎ করে বর্ণ চেঞ্জ হয়ে গেল, অথবা তিল হঠাৎ করে বড় হয়ে গেল, দেখা গেল যে 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে এটা কিছু হচ্ছে না, সেগুলি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তারপর আছে আনএক্সপ্লেইনড ওয়েট লস, হয়তো সে বুঝতে পারে না যে কি কারণে, দেখা যাচ্ছে তার শরীরের ওজন আস্তে আস্তে কমে যাচ্ছে, দেখা গেল সে বললো যে হয়তো আমার এই 1 মাসের মধ্যে শরীরের ওজন 20% কমে গেল, এসব ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আবার মনে করেন যে ব্যথা, আমরা এই ব্যথাকে অনেক সময় গুরুত্ব দেই না, ধরেন তার ব্যাক পেইন আছে, ব্যাক পেইনটা তার 2 সপ্তাহ 3 সপ্তাহ ব্যথার ওষুধ খাচ্ছে, ভালো হচ্ছে না, এসব ক্ষেত্রে তার হাড়ের কোনো ক্যান্সার হইতে পারে, অথবা শরীরের কোনো জায়গাতে ক্যান্সার হাড়ের মধ্যে ছড়াইতে পারে, তাহলে এসব ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব সহকারে মূল্যায়ন করতে হবে। আর আমাদের এখানে যিনি ক্যান্সার পেশেন্ট আছেন জয়িতা, ওনাকে ধন্যবাদ, উনি কিন্তু বলেছেন যে আমার একটু অস্থির লাগছে, আমি বুঝি নাই, এই কন্ডিশনটাকে আমরা ফ্যাটিক বলে থাকি, শরীরের মধ্যে অবসাদ লাগে, ভালো লাগে না,
অনেকদিন ধরে জ্বর জ্বর ভাব থাকে, এইসব ক্ষেত্রেও রুগীকে অবশ্যই 2 সপ্তাহ 2-3 সপ্তাহের বেশি হলে ডাক্তারের শরণাপন্ন হইতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে, মানে খুবই একটা ভালো ধারণা পাওয়া গেল যে এই অ্যাটলিস্ট প্রত্যেকটা মানুষ যদি এই বিষয়গুলো ফলো করে এবং চিকিৎসকের কাছে যান, তারপরে হয়তো একটা ধারণা পাওয়া যাবে যে ক্যান্সার হয়েছে কি হয়নি। এগুলো হলেই যে ক্যান্সার তা তো না। আচ্ছা, ওনাকে উত্তর দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি নিজামুল হক। কিন্তু ধরা যাক যে এরকম কোনো একটা উপসর্গ নিয়ে কেউ একজন হাসপাতালে গেল, তখন চিকিৎসার প্রক্রিয়াটা কি ডক্টর স্বপ্নিল? মানে ক্যান্সারের আসলে ধরন কি, কোথায় কি ধরনের চিকিৎসা হয় সে সম্পর্কে একটু ধারণা যদি দেন। আমাদের পরিচালক মহোদয় যেমনটি বলছিলেন, যেমন ধরেন যদি কারো এটা দেখেন কত সতর্ক বাণীর কথা বলেছেন, ধরুন কারো নাক দিয়ে রক্ত যাচ্ছে, তখন সেটা আপনার নাকের ক্যান্সার কিনা সেটা দেখতে হবে। কারো আনএক্সপ্লেইনড ওয়েট লস হচ্ছে, তাহলে হয়তো অন্য কোথাও ক্যান্সার আছে, সেটা হচ্ছে অ্যাকর্ডিংলি তখন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বের করতে হয়। এমন কোনো স্বতঃসিদ্ধ পরীক্ষা নেই যে এই পরীক্ষাটি করলে আপনি ক্যান্সার জানতে পারবেন। যেমন আপা যখন গেছেন তখন তার চিকিৎসক তার ব্রেস্টের পাশে লাম্প দেখে বায়োপসি করতে বলেছেন, সেটা সিমটম বুঝে তারপর আমাদেরকে এগুতে হবে। যে বায়োপসি পরে রেজাল্টের পর উনি যেটা আবার বললো যে ক্যান্সার মানে এটা এই ক্যান্সারটা মানে এক জায়গায় আছে কিনা না অন্য জায়গায় আছে কিনা শরীরের, এটাও বুঝতে হবে। তো ওই জন্য আমাকে এমআরআই, সিটি স্ক্যান, মানে পুরো শরীরের আর কোথাও এটা আছে কিনা এটা আগে দেখবে। ওইটা যদি প্রপার পাইনি, কিন্তু আমাকে পুরো শরীরেরই হোল বডির সব টেস্ট করাতে হয়েছে। এক একটি ক্যান্সার এক এক রকম, এক একজন রোগী এক এক রকম, তো অ্যাপ্রোচটা হবে ইন্ডিভিজুয়াল ভিত্তিতে। জি, আচ্ছা, এই যে কথাটা বলছিলাম যে ক্যান্সার দিবস যে পালিত হচ্ছে, সেই দিবসটা নিয়েও একটু বলতে চাই যে ক্লোজ দ্য কেয়ার গ্যাপ, এটা কি মানে? এটা আমি যেভাবে জিনিসটাকে বুঝি যে এই দিবসটি উদযাপনের উদ্যোগটা কেন, এটা সম্ভবত 2000 সালের দিকে প্যারিসে একটি কনফারেন্সের মাধ্যমে এই দিবসটি উদযাপন পালনের কথা প্রথমে এসেছিল, এবং একটি আন্তর্জাতিক সংগঠন বোধহয় ইউনাইটেড, আমাদের নিজাম ভাই ভালো বলতে পারবেন, ইউআইসিসি একটি সংগঠন, তারা এই দিবসটি পালন করে আসছে। তো যে কোনো দিবস উদযাপনের বা পালনের মূল উদ্দেশ্যটা হচ্ছে সচেতনতা সৃষ্টি। আমরা সারা বছরই হয়তো বিভিন্ন বিষয়ে কথা বলি, কিন্তু যখন একটি বিশেষ দিবসে আমরা বলি যে আজকে বিশ্ব ক্যান্সার দিবস, তার মানে হচ্ছে যে এই দিনটিতে আপনি আজকে বিশেষ অনুষ্ঠান করছেন, হয়তো আজকে পত্রিকা অনেকে লিখেছে, পত্রিকায় ক্রোড়পত্র এসছে, এই দিনটিতে আমরা এই বিষয়টির উপর সচেতনতা সৃষ্টির চেষ্টা করব। এবং একটি প্রতিপাদ্য থাকে সাধারণত প্রত্যেক দিবসই, যে আমরা এক এক দিবস একটি কাজ করার চেষ্টা করি। যেমন এবার আপনি যদি বলছেন যে আমরা ক্লোজ দ্য কেয়ার গ্যাপ, অর্থাৎ সেবা গ্রহীতা এবং সেবার প্রদানকারীর মধ্যে যে সেবা দাতার মধ্যে যে গ্যাপটা আছে, এই যে সন্তুষ্টির গ্যাপ কিংবা প্রাপ্তির গ্যাপ, কোথায় যাব, সেই গ্যাপটা কমিয়ে এনে আমরা ক্যান্সারকে পরাজিত করব। কারণ দেখেন যে যদি সঠিক সময় চিকিৎসা করা যায়, উনি কিন্তু ভালো হয়েছেন, কিন্তু এই চিকিৎসাটাই যদি উনি কিন্তু সাফার করেছেন যে কোথায় যাবেন, কিন্তু উনি ফরচুনেট জন্য হয়তো বড় বোন ছিল, সেইভাবে উনি বা একজন বোন ছিল যে কারণে সুযোগটা পেয়ে গেছেন। তো এই গ্যাপগুলো তো আমাদের পূরণ করতে হবে। সবার তো পরিবারে ক্যান্সার সার্ভাইভার, ক্যান্সার রোগী থাকবে না, ডাক্তারও থাকবে না। এবং যখন আমি ক্যান্সার চিকিৎসা নিতে যাব, যাতে আমি প্রপার ট্রিটমেন্টটা পাই, যাতে আমার কেয়ারটা ভালো হয়, যাতে আমার সন্তুষ্টির জায়গাটা থাকে, ফলো আপটা ভালো হয়, যদি এই কাজগুলো করা যায়, দেন আমরা আশা করতে আমরা ক্যান্সারকে পরাজিত করতে পারবো। জি, প্রফেসর নাজমুল ইসলাম, আপনার কাছে আরেকটু আসতে চাই। সেটি হচ্ছে যে ক্যান্সারের চিকিৎসা সারা পৃথিবীতেই খুবই ব্যয়বহুল, এবং সাধারণ মানুষের পক্ষে তো বটেই, খুব বড়লোক না হলে আর কি ক্যান্সারের চিকিৎসা করে বেঁচে থাকা খুব কষ্টকর। ক্যান্সারের চিকিৎসার ওষুধের দাম, কেমোথেরাপির মেডিসিন বা যাই বলি না কেন, সবকিছু এত এক্সপেন্সিভ কেন? ধন্যবাদ। আসলে ক্যান্সারের পুরো বিষয়টাই কিন্তু এক্সপেন্সিভ, কারণ খুব প্রাথমিক অবস্থাতে আমরা জেনে ফেলতে পারি বা বুঝে ফেলি বা ডায়াগনোসিসে পৌঁছানো যায় এমন রোগীর সংখ্যা কিন্তু খুবই কম। স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4 একেবারে ইনকিউরেবল অবস্থাতেই কিন্তু আমরা দেখি যে একটা বড় সংখ্যার মানুষ কিন্তু চিকিৎসকের কাছে আসে। অন্যদিকে ক্যান্সারের গবেষণা করে তার সারিয়ে তুলবার জন্য যে সমস্ত ঔষধ, যে সমস্ত প্রযুক্তি আবিষ্কার করতে হয়, এগুলো অত্যন্ত ব্যয়বহুল, এবং মূলত পশ্চিমা বিশ্বেই কিন্তু এই গবেষণার কাজগুলো হয়। এবং যে মলিকুলার প্রোডাক্ট গুলো আসে, কিন্তু প্রতি বছর কিন্তু অনেক প্রোডাক্ট আসে না, বহু বছরের গবেষণার পর একটা মলিকুল পাওয়া যায়, সেটি মানব দেহের জন্য শতভাগ একেবারেই নিশ্চিত তার উপকারে আসবে কিনা, নানান ট্রায়ালের ভিতর দিয়ে যে যখন সেই একটি বা দুটি কোম্পানি এককভাবে বা যৌথভাবে যখন একটা প্রোডাক্ট লঞ্চ করে, তখন কিন্তু তারা তার যে খরচের যে জায়গাটি, সেখানে শত শত সায়েন্টিস্টকে তারা এনগেজ করেছে, হাজার হাজার মানুষ কাজ করেছে, এই সকল ব্যয়ের খরচটা কিন্তু তারা এই প্রোডাক্টের কাছ থেকেই তুলে নেয়, এবং এটি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এখান থেকে তারা মুনাফা করতেই থাকে, এবং অন্যদের সকলকেই তাদের কাছ থেকেই সেটি সংগ্রহ করতে হয়। এটি দাম বেশি হবার একটি কারণ।
অন্যদিকে যেটি হচ্ছে যে বাংলাদেশের মতন উন্নয়নশীল যে দেশগুলো আছে, আমরা যারা সবে মাত্র নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে খানিকটা উত্তরণ ঘটেছে, মলিকুলার লেভেলে গবেষণা করবার জন্য কিন্তু আমাদের খুব বেশি বাজেটও থাকে না, উদ্যোগও থাকে না। তার পাশাপাশি আমাদের যে ফার্মাসিউটিক্যালস যে কোম্পানিগুলো আছে, যারা অন্তত শীর্ষ 15-20টি কোম্পানি কিন্তু বাংলাদেশের বিবেচনাতে ভালো ব্যবসা করছেন, তাদের অনেকেই কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট তারা বিক্রি করছেন, এবং কেউ কেউ এই ক্যান্সার সংক্রান্ত বিভিন্ন ঔষধ কিন্তু তৈরি করছেন। কিন্তু সেটিও কিন্তু তাদেরকে কারো না কারো কাছ থেকে কাঁচামাল আমদানি করে তারপর সেটিকে উৎপাদন করতে হচ্ছে। তো সেই জায়গাতে যদি ভ্যাট বা অন্যান্য যে বিষয়গুলো আছে কমিয়ে দেওয়া যায়, যন্ত্রপাতি এবং প্রযুক্তি সহজলভ্য করবার জন্য যদি সেখানে কিছু না কিছু করে তাদেরকে ইনসেন্টিভ দেওয়া যায়, এবং এই জায়গাতে এক ধরনের আকাঙ্ক্ষা থাকতে হবে, আমরা কিছু ভালো করতে চাই, যেটি স্বপ্নিল বলছিলেন যে কর্পোরেট সোশ্যাল যে রেসপন্সিবিলিটি আছে, মানুষের জন্য যে দায়বদ্ধতাটি আছে, সেই জায়গাতে কিছু করবার যে উদ্যোগটি আছে, এইটি কিন্তু খুব জরুরি। আচ্ছা, আমি একটা কাউন্টার প্রশ্ন করি আপনাকে, কমিয়ে নিয়ে আসা যায়। প্রফেসর নাজমুল, একটা মানে কাউন্টার প্রশ্ন না, ঠিক আমার মাথায় আসলো। স্বপ্নিল ভাই বলছিলেন বাংলাদেশের প্রাইভেট সেক্টরের কথা, কিন্তু যারা পশ্চিমা বিশ্বে এই যে ক্যান্সারের চিকিৎসা আবিষ্কার করছেন গবেষণা করে, তারাও তো সেই দায়িত্বটা কি পালন করছে আপনার কাছে মনে হয়? এই প্রশ্নটা কিন্তু খুব সহজ হবে না উত্তর দাও। আমরা দুভাবে দেখি। একটি হচ্ছে পশ্চিমা বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রকে যদি আমরা খুব আদর্শ ধরি, তাহলে সেখানে কিন্তু পুরো চিকিৎসা ব্যবস্থাপনাটি কিন্তু বেসরকারি, সেটি ইন্স্যুরেন্স থাকতে হয় এবং সেখান থেকে যার যার প্রয়োজন অনুযায়ী তাকে ব্যয় করতে হয়। গবেষণার কাজটি কিন্তু মূলত বেসরকারি প্রতিষ্ঠানগুলোই করেন এবং তারা তাদের মতন করেই মূল্য নির্ধারণ করেন। কিন্তু সেখানে কিন্তু বাজার অর্থনীতির কারণে তীব্র প্রতিযোগিতা থাকে, এবং সেই প্রতিযোগিতাতে টিকে থাকবার জন্য কিন্তু বহুজাতিক কোম্পানিগুলোকে বহু ক্ষেত্রেই তাদের পণ্য মূল্যকে সহনীয় মাত্রায় রেখেই ব্যবসাটা করতে হয়। তা না হলে দেখা যাবে অন্য আরেকটি কোম্পানি কিন্তু সেই বাজারটি দখল করে নেয়। তাদের ভেতরে যে প্রতিযোগিতাটি আছে, তাদের কর কাঠামো যেটি আছে, এবং তাদের রেগুলেটরি অথরিটি গুলোর যে কর্তৃত্বটি আছে, সেটি কিন্তু আমাদের তুলনায় অনেক বেশি, আমি বলবো যে শক্ত বা কঠোর। কাজে সেখানে এক ধরনের তারা পার পেয়ে যায়, কোনো না কোনো ভাবে তারা সেই চিকিৎসাটি গ্রহণ করতে পারে। তারপরেও আপনি দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে এই করোনাকালীন সময়ে আমরা দেখেছি 1 মিলিয়নের বেশি মানুষ কিন্তু মৃত্যুবরণ করেছেন। তার সঙ্গে বাংলাদেশের চিত্রটি যদি আমরা তুলনা করি, তাহলে তফাৎটি বোঝা যায়। তাদের মেডিকেয়ার আর আমাদের মেডিকেয়ার কিন্তু একই রকম নয়। আপনি যদি ইউকে তে দেখেন, ন্যাশনাল হেলথ সার্ভিসেস, সেখানে কিন্তু জনগণকে সরাসরি পয়সা খরচ করতে হয় না, রাষ্ট্র তার এই ব্যয়টি বহন করে। কিন্তু সেখানে যে দীর্ঘ সারি, অপেক্ষা করবার যে লম্বা লাইনটি, আমাদের আমাদের আজকের আপা যেটি বলছিলেন, আমাদের দেশের চাইতেও কিন্তু তাদের এই কিউটি কিন্তু মোটেও ছোট নয়। কিন্তু প্রায়োরিটির যে জায়গাটি, অতি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেগুলো কিন্তু ফার্স্ট ট্র্যাকে চলে যায়। এই জায়গাতে কিন্তু সরকারি বেসরকারি যে উদ্যোগগুলো আছে, তাদের মাঝে এক ধরনের, আমি বলবো যে সিনার্জি আছে, তাদের মাঝে এক ধরনের সহযোগিতা আছে, এবং সেখানে যেহেতু অর্থনীতির কলেবরটি অনেক বড়, তারা যতখানি অ্যাফোর্ড করতে পারে, বাংলাদেশের মতন একটি সম্ভাবনাময় দেশে আমরা কিন্তু এখনো ততটা পারি না। ধন্যবাদ আপনাকে। আমাদের যেহেতু ইন্স্যুরেন্স নেই, সেখানেও কিন্তু খরচ বেড়ে যায়। জি, ধন্যবাদ। আমরা আবারও একটু জয়িতা আফরিন আপনার কাছে আসতে চাই। আপনার সার্ভাইভালের স্টোরিটা একটু শুনতে চাই, যে ক্যান্সার থেকে আপনি কতটা সুস্থ হলেন এবং আপনি এখন কাজ করছেন। আজকেও আপনি বলছিলেন যে কাজ করে এসছেন, ডক্টর কি বলেছে এবং আপনার শরীরের ভিতরে মনের ভিতরে কি অনুভূতি হচ্ছে সেই যদি একটু বলেন। প্রথম 6 মাস ওই সেম, যেটা ক্যান্সার হলেই যেটা মানে ভয় পেয়ে যাওয়া যে আমি মনে মারা যাব, ওটা আমার মধ্যেও ছিল। আমি একদমই মানে কাঁদতাম, খুবই সিভিয়ার ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। পরে আমার 4টা কেমোথেরাপির পর আমার মনে হয় যে, তখন আমি আস্তে আস্তে চিন্তা করি, একটা জিনিস আমার মনে হচ্ছে যে ক্যান্সার রোগীদের যে মানসিক যে স্বাস্থ্যটা, যে তারা যে ডিপ্রেশনে থাকে, এটা থেকে আসলে এটার ব্যাপারে মনে হয় কেউ ভাবে না। মানে আমি প্রচণ্ড রকমের ডিপ্রেশনে ছিলাম, কাঁদতাম। মেন্টাল হেলথটা ক্যান্সার রোগীর যে কী অবস্থায় থাকে, এটা আসলে যে গেছে সেই বোঝে। তো এটার খুব অভাব আমি দেখেছি। মানে আমাকেও ইনফ্যাক্ট এটা থেকে বের করার কেউ ছিল না। কিন্তু আমি নিজেকে, যেহেতু আমি ফটোগ্রাফি করি, আমার কাজটা আমার খুব পছন্দের, আমি তখন ভাবি যে ঠিক আছে, আমি বিজি থাকি, ব্যস্ত থাকি, তাহলে আমার মাথা থেকে মানে আমার কেন অসুখ হলো, আমি কি মরে যাব, এই চিন্তাগুলো আমার আসবে না। তো হয়তো বা আমি 10 দিন বাঁচি, 20 দিন বাঁচি, দেখি কতদিন বাঁচি। তো আমি 4টা কেমোথেরাপির পরেই কাজ করা শুরু করি। আমি এমনও হতো যে একটা কেমোথেরাপি সাইকেলের পর 25 দিনের গ্যাপ ছিল, আমি 25 দিনের মধ্যে প্রথম 10 দিন কাজ করতে পারতাম না, তারপরের 10 দিনে আমি কাজ করতাম, তারপর আবার কেমো নিতাম, আবার 10 দিন রেস্ট নিতাম। কিন্তু আমি পুরো সময়টা মানে
প্রথম 6 মাস বাদ দিলে বাকি পরের 1 বছর আমি কন্টিনিউয়াস কাজ করেছি, এবং আমি দেখেছি যে যখন আমি মানসিকভাবে অনেক ভালো ছিলাম, ক্যান্সার থেকে বের হওয়ার রাস্তাটা আমার জন্য অনেক ইজি হয়ে আসছে। মানে আমাকে এই জিনিসগুলো অতটা আমাকে কষ্ট দেয় নাই। আমি যখন হসপিটালেও ছিলাম, আমি অনেক ক্যান্সার রোগী দেখতাম। হাসপাতালে আপনাকে মোট কতদিন থাকতে হয়েছে? হাসপাতালে তো অনেক দিন, মানে যখন কেমো দিতাম, কেমো দিয়ে চলে আসতাম, বাসায় যেতাম, কিন্তু হসপিটালে যাওয়া আসার প্রসেসটা না খুব কন্টিনিউয়াস ছিল, মানে রেগুলার বেসিসে। এখনও যেমন আমার প্রতি 3 মাস পর ফলো আপ, এটা আমাকে রেগুলার বেসিসে করতে হয়। 2 মাস হলো আমার, যেমন সামনের মাসে আবার ফলো আপ। আমি আবারও একটু ডক্টর নিজামুল হক আপনার কাছে আসতে চাই, ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালক। আমি যতটুকু জানি পত্রপত্রিকায় দেখে যে বাংলাদেশে পুরুষ মানুষের সবচেয়ে বেশি ক্যান্সার হয় ফুসফুসজনিত, এবং মেয়েদের সবচেয়ে বেশি ক্যান্সার হয় ব্রেস্ট ক্যান্সার এবং জরায়ু মুখের ক্যান্সার, যেটিকে আমরা বলি, মানে সবচেয়ে বেশি এগুলো। কিন্তু এইসব বহুল প্রচলিত ক্যান্সার যে কথা আপনারা বলে থাকেন, সেগুলোর চিকিৎসার জন্য বিশেষ কোনো ব্যবস্থা আছে কিনা, বা সেগুলো ধরা পড়ার ক্ষেত্রে? আপনারা জানেন যে রোগ চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ করা কিন্তু উত্তম। ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু মেইন কারণ হলো ধূমপান। ধূমপানে প্রায় 70% ক্যান্সার কিন্তু ফুসফুসের ক্যান্সার হয় ধূমপানের কারণে, এবং এই অন্যান্য ক্যান্সারের 20% সাথে আপনার ধূমপান জড়িত। তাহলে আমরা যদি ধূমপান প্রতিরোধ করতে পারি, তাহলে কিন্তু 70% ফুসফুস ক্যান্সার থেকে প্রতিরোধ থাকা, মানে দূরে থাকা সম্ভব। এছাড়াও আমাদের দেশের গ্রাম বাংলার লোকজন কিন্তু পান, পাতা, জর্দা এগুলি খেয়ে থাকে। এগুলির কারণে কিন্তু মুখগহ্বরের ক্যান্সার বেশি পরিমাণে হচ্ছে। আমরা যদি এগুলি থেকে দূরে থাকি, তাহলে মুখগহ্বরের ক্যান্সারও প্রতিরোধ করা সম্ভব। সমীক্ষায় দেখা গেছে যে আমাদের শরীরে প্রায় 1/3 মানে 30% ক্যান্সার রোগ প্রতিরোধ করা সম্ভব। এর জন্য আমাদেরকে কি করতে হবে? আর্লি স্ক্রিনিং এর ব্যবস্থা, যে কথাটা আপনি একটু আগে বললেন, আমরা কিভাবে রোগ ধরতে পারবো, এটার জন্য আমাদের স্ক্রিনিং এর ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যে আমাদের দেশে কিন্তু জরায়ু ক্যান্সারের স্ক্রিনিং এর ব্যবস্থা হয়ে গেছে বিভিন্ন উপজেলা লেভেলেও, এমনকি আমাদের ক্যান্সার হাসপাতাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্ক্রিনিং এর ব্যবস্থা আছে। এই স্ক্রিনিং এর মাধ্যমে সামান্য একটা ভায়া টেস্ট অথবা প্যাসমিয়ার আমরা বলি, এর মাধ্যমে কিন্তু রোগ আর্লি পর্যায়ে শনাক্ত করা সম্ভব। এছাড়াও আপনারা জানেন যে ব্রেস্ট ক্যান্সারের কথা একটু আগে আপনি বললেন, ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং কিন্তু অত্যন্ত সহজ। যেমন একজন রোগী কিন্তু নিজেই তার নিজের পরীক্ষা করতে পারেন, এটাকে আমরা বলি সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। উনি নিজেই কিন্তু নিজের পরীক্ষা করে দেখতে পারেন যে তার ব্রেস্টে কোনো। ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। আমাদের সময় যেহেতু কম, তাই একটু অল্প কত কথাই শেষ করতে চাই এই পর্বটা। আবারও ডক্টর নাজমুল ইসলাম আপনার কাছে আসতে চাই। ক্যান্সার চিকিৎসা খুব ব্যয়বহুল, এটির চিকিৎসক তৈরি করাও ব্যয়বহুল, এবং 2 দিনে সম্ভব নয়। এটার জন্য দীর্ঘমেয়াদী এবং অনেক বেশি বিনিয়োগ করতে হয়। তো সেইখানে আমার যেটি মনে হয় যে আমরা যদি মানুষকে সবচেয়ে মূল্যবান বস্তু, প্রাণী, সম্পদ যাই বলি না কেন, মানুষকে যদি সম্পদ হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি, তো সেক্ষেত্রে আমাদের অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে আমরা দেখি বিদেশি বিনিয়োগ আসে। পদ্মা সেতু বলেন, বা পদ্মা সেতু যদিও নিজস্ব অর্থায়নে, কিন্তু এই যে মেট্রো রেল, বা গতকাল যেটি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন মাটির তলার পাতাল রেল, এরকম অনেক বড় বড় প্রজেক্টে আমরা দেখি বিদেশি বিনিয়োগ। স্বাস্থ্য খাতের এই ক্যান্সার হাসপাতাল বা এরকম বড় বড় ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ আমরা নিতে পারি কিনা? অবশ্যই বিদেশি বিনিয়োগ আমরা নিতে পারি, এবং বিনিয়োগ করবার কিন্তু একটি ক্ষেত্র কিন্তু তৈরি হয়ে আছে। আমরা যদি রোগীর সংখ্যা চিন্তা করি বাংলাদেশে, তাহলে কিন্তু আমাদের প্রতি বছর ক্যান্সারের যে পরিমাণ রোগী বাংলাদেশে আক্রান্ত হন, ইউরোপের বহু দেশে জনসংখ্যায় এতগুলো মানুষ নেই। কাছাকাছি বাংলাদেশ কেউ যদি চিন্তা করে যে ব্যবসা করবে, তাহলে তার জন্য ভালো সুযোগ আছে। কিন্তু চিকিৎসা তো ব্যবসা নয়, এটির সঙ্গে মানবিকতা এটি কিন্তু জড়িয়ে থাকে। কাজেই বিদেশি যে সকল প্রতিষ্ঠানগুলো আছে, বিশ্বজোড়া যাদের ক্যান্সার চিকিৎসায় সুনাম আছে, তাদের জন্য কিন্তু বাংলাদেশের দরজা খোলা আছে। এই জায়গাটিতে যেটি হলো সরকারি বেসরকারি যে সহযোগিতা, প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মধ্য দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা, জনশক্তিকে আরো বেশি উন্নততর জনশক্তিতে রূপান্তর করা, এটি খুবই সম্ভব, এবং এইটি বিভিন্নভাবে কিন্তু হচ্ছে। বিদেশি চিকিৎসকরা এসে বাংলাদেশে কাজ করছেন, বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো বেসরকারি প্রতিষ্ঠানে হচ্ছে। সরকারি হাসপাতালের চিকিৎসকদেরকে তারা প্রশিক্ষণ দিচ্ছেন, আমাদের চিকিৎসকরা বিদেশে যাচ্ছেন। এইটিকে আরো বেগবান করা যেতে পারে যদি এইটি নিয়ে একটি সুদূর প্রসারী একটি কর্মপরিকল্পনা তৈরি করা যায়, এবং সেইটি আমার মনে হয় যে এখনই খুব উপযুক্ত সময়। জি, অনেক ধন্যবাদ। ডক্টর স্বপ্নিল, আপনার কাছে আসছে। আপনি যেই প্রসঙ্গটি বলছিলেন যে ভারতের ডাক্তারদের রোগী দেখানোর পরে ওরা হাসি মুখে ফেরত আসে, এইখানে বাংলাদেশে কিছুদিন আগে আমরা দেখছিলাম যে স্বাস্থ্য মন্ত্রণালয় এটা নিয়ে কথাবার্তা হচ্ছিল যে আমাদের দেশের ডাক্তাররা বাইরে প্র্যাকটিস করতে পারবেন না, যারা যেখানে কাজ করেন
তাকে সেখানে প্র্যাকটিস করতে হবে, এই বিষয়টার সঙ্গে কি ওটি সম্পৃক্ত কিনা, মানে ভারতের মতো কিনা? নট নেসেসারি, আমাদের হয়তো একটা সময় ইনস্টিটিউশনাল প্র্যাকটিসে যেতে হবে, কিন্তু এবং এই উদ্যোগটা সাধুবাদযোগ্য, কিন্তু পাশাপাশি আমাদের লিমিটেশনগুলো আমাদের চিন্তা করতে হবে। যেমন ধরুন ঢাকাতে কোনো বেসরকারি হাসপাতালে 3 থেকে 4 হাজার রোগী, যেমন নামই হলো অ্যাবেড স্পেশালাইজড হসপিটাল, এখানে প্রতিদিন আউটডোরে রোগী হয় 4 থেকে 5 হাজার। এখন যদি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমরা ইনস্টিটিউশনাল প্র্যাকটিস শুরু করি, 10 থেকে 15 হাজার কম রোগী তো আসবে না, অনেক কম খরচ হবে। এখন আমরা যে বিল্ডিংটা হচ্ছে ডি ব্লক, 14 তলা 15 তলা বিল্ডিং, সেখানে যদি প্রতিদিন বিকালবেলা 5-6 হাজার মানুষের আগমন হয়, এই বিল্ডিংটি এই 5 হাজার মানুষকে উপরে তোলা এবং নিচে নামানোর জন্য এই চেম্বারে ফেসিলিটেট করার জন্য তৈরি করা হয়েছে কিনা। ফলে আমার কাছে এটা মনে হয় যে আমাদের জায়গাটা যেতে হবে, একটা পর্যায়ে শুরু করতেই হবে, কিন্তু একটু বুঝে শুনে হাসপাতালকে বাছাই করে শুরু না করতে পারলে হয়তো অনেক ভালো উদ্যোগ যেমন মাঝপথে থেমে যায়, সেরকম না হয় যে আমার একটা সংশয়ের জায়গা আছে। এবং ইনস্টিটিউশনাল প্র্যাকটিস কিন্তু নতুন কোনো বিষয় নয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু খুব আদর্শ একটি মডেল তৈরি করে দিয়েছেন, যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালাইজড হসপিটাল, এইটি কিন্তু ইনস্টিটিউশনাল প্র্যাকটিসের আদর্শ জায়গা। আমার কাছে মনে হয় যে আমাদের সবার খুব বেশি মনোযোগী হওয়া উচিত, যাতে এই জায়গাটাতে আমরা সফল হই। এটি নতুন টায়ার অফ হেলথ কেয়ার, যেখানে সরকারি ডাক্তাররা বা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা অধিক মূল্যে, কিন্তু প্রাইভেট খাতে অনেক কম মূল্যে মানুষকে একটি কোয়ালিটি সেবা দিবেন, যারা ভারতমুখী ছিলেন তারা দেশে চিকিৎসা সেবা নেবেন, বিশেষত চিকিৎসা সেবা পাবেন। তো এই ধরনের কাজগুলো আসলে শুরু করতে হবে। সো এটা একটা লং ডিসকাশন, আমার কাছে মনে হয় পুরো সলিউশন নেই, কিন্তু আমার কাছে এটা মনে হয় যে তড়িঘড়ি যদি শুরু করা হয় এটা মুখ থুবড়ে পড়তে পারে। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু আগে যেটা আলাপ করছিলাম যে ডক্টর নাজমুল ইসলামের সঙ্গে, সেটি হচ্ছে যে বিদেশি বিনিয়োগের কথা। দুই ধরনের বিদেশি বিনিয়োগ, একটি হচ্ছে যে ধরেন টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল বাংলাদেশে তাদের একটি শাখা করলো, সেটি ব্যবসায়িক উদ্দেশ্যে, এটি হচ্ছে এক। আরেকটা হচ্ছে যে আমাদের মেট্রো রেল যেভাবে হচ্ছে, 40 বছর 50 বছর মেয়াদি বা 100 বছর মেয়াদি লোন নিলাম আমরা জাপান থেকে, নিজেরাই আমরা ব্যবস্থাপনা করলাম, এখানেই হসপিটাল হলো বা ইত্যাদি যন্ত্রপাতি সব নিয়ে এখানে চিকিৎসা হবে। এইরকম মডেলের কথা আমরা ভাবতে পারি কিনা? হয়তো পারি, কিন্তু এখানে কতগুলো ইস্যু চলে আসে। যেমন সেক্ষেত্রে ধরেন টাটা যদি বাংলাদেশে আসে বা কোনো একটি বিদেশি হাসপাতাল, কোরিয়ান হাসপাতাল, জাপানি হাসপাতাল আসলো, সে তো তার খালি ম্যানেজমেন্ট নিয়ে আসার চিন্তা করবে না, সে হয়তো চিকিৎসক নিয়ে আসবে। এবং সেক্ষেত্রে আমাদের কিন্তু একটি নীতিমালার মধ্যে যেতে হবে। আমি যতদূর জানি যে এখন পর্যন্ত বাংলাদেশের নীতিমালা আছে, সেখানে বলা আছে যে যদি কোনো বিশেষজ্ঞ যে বিশেষজ্ঞ বাংলাদেশে অ্যাভেলেবল নন, সেই বিশেষজ্ঞরা বাংলা চিকিৎসা প্রদান করতে পারবেন। অনেক সময় সরকার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের জন্য পারমিশন দিচ্ছেন, কিন্তু আমরা একই সময় দেখছি যে কেউ মূল্য নিয়ে, মানে অর্থ নিয়ে চিকিৎসা সেবা প্রদান করছেন বাংলাদেশে বসে কোনো হাসপাতালে, আবার অনেক ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। পৃথিবীর সব দেশে কিন্তু ডাক্তারকে আসতে দিতে হবে। আপনি আমেরিকায় প্র্যাকটিস করতে পারেন, আপনি রেগুলেশনের মধ্যে রাখতে হবে। যে এখন আমাদের দেশে প্রচুর ডাক্তার চায়না থেকে পাশ করে আসছে, তাই তো আমরা রেগুলেশনের মধ্যে রেগুলেট করছি। আমার কাছে মনে হয় এখন একটা ইউনিফর্ম নিয়মে আমাদের যেতে হবে, যে নেপালে গিয়ে যদি আপনি প্র্যাকটিস করতে চান কোনো পরীক্ষা দেওয়া লাগবে না, খুব ইজিলি পেয়ে যাবেন। কিন্তু আপনি আমেরিকাতে খুব কঠিন পরীক্ষা দিতে হবে। আমাদের একটি কঠিন বিধান রাখতে পারি, কিন্তু একটি নিয়মের মধ্যে আমাদের এখন বোধহয় চলে যেতে হবে। যদি সেই একটা স্বচ্ছ বিধিবিধান না থাকে, তাহলে কিন্তু আপনি এই সেক্টরে ইনভেস্টমেন্ট আশা করতে পারবেন না। কারণ নাজমুল ভাই যেটি বলছিলেন যে দেশে ক্যান্সার রোগীর সংখ্যা বছরে ইউরোপের কোনো দেশের চেয়ে বেশি, সে দেশে একটি বিদেশি প্রতিষ্ঠান কেন ব্যবসায় আগ্রহী হবে না, এর কোনো সঙ্গত কারণ কিন্তু নেই। তবে আমার কাছে মনে হয় না যে সরকারকে এখানে ইনভেস্টমেন্ট নিতে হবে। উনি কিন্তু আরেকটি কথা বলেছেন, আমাদের দেশে সরকার এই স্বাস্থ্য খাতের 80% বিনিয়োগ সরবরাহ করছে। ফলে আমার কাছে মনে হয় প্রাইভেট সেক্টরকে আগে আসতে হবে। সরকার ক্যান ফেসিলিটেট, কিন্তু প্রাইভেট সেক্টর শুড কাম ফরওয়ার্ড উইথ ফরেন ইনভেস্টমেন্ট অ্যান্ড এভরিথিং। সরকার দিকে তাকিয়ে থাকলে হবে না। সরকার ডান মোর দেন আনাদার গভর্নমেন্ট ডাজ টার্সিয়ারি সেক্টর উন্নয়নের জন্য। জি, নাজমুল ভাই আপনি যদি একটু এই প্রসঙ্গে আরেকটু যুক্ত করেন দু একটা কথা। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগের যে দরজাটি খুলে দিয়েছেন, এবং তাতে সাড়া দিয়ে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন সেক্টরে কিন্তু বিপুল বিনিয়োগ হচ্ছে, বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, এবং সেগুলো কাগজে কলমে না থেকে সেগুলো কিন্তু বাস্তবে হচ্ছে। স্বাস্থ্য বিষয় নিয়েও আমরা জেনেছি বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করছে, বিভিন্ন ভাবেই তারা বাংলাদেশে আসতে চায়। সেই জায়গাটিতে আমার মনে হয় আমরা যদি একেবারে সকলকে নিয়ে খুব ভালো রোড শো করতে পারি, বাংলাদেশের অবকাঠামোগত সুবিধাটা আমরা কেমন করে দিব, আমার দেশের স্বাস্থ্যে আমাদের কি পরিমাণ জনগোষ্ঠী কাজ করছেন, দক্ষতা কি পরিমাণ আছে, আমাদের যে গ্যাপটা আছে, যে জায়গাটিতে অন্যদের কাছ থেকে আমরা প্রযুক্তি নেব, অন্যদের কাছ থেকে আমরা প্রয়োজন হলে অর্থনৈতিক সাহায্য নেব, একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তারা আমাদের চিকিৎসক এবং আমাদের সেবা কর্মীদেরকে একসঙ্গে কাজ করবেন, প্রশিক্ষণ দেবেন, এবং আমাদের দেশে একটি জেনারেশন তৈরি হয়ে যাবে, যাতে করে আমরা আবার বিশ্বের অন্য মানুষদেরকে আমরা সহায়তা করি।
সেই রকম একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে যদি সামনে এগোনো যায়, আমার মনে হয় যে 5 থেকে 10 বছরের মধ্যে যে শূন্যতাটি আমাদের এখানে রয়েছে, যে বিষয়গুলোর কারণে আমরা মনে করছি যে বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ বিদেশে যাচ্ছেন বিভিন্ন বিষয়ে চিকিৎসা গ্রহণ করবার জন্য, কেবল ক্যান্সার নয়, সেই জায়গাগুলোকে আমরা কিন্তু একেবারে দৃশ্যমান উন্নতি করতে পারি। এবং যে ফরেন কারেন্সি আমাদের হার্ড আর্নড মানি ভীষণ কষ্ট করে আমাদের এই বৈদেশিক মুদ্রাটি অর্জন করতে হয়, সেটি কিন্তু দেশেই থেকে যাবে। এখানে আমি একটা ছোট্ট সম্পূরক প্রশ্ন আপনাকে করতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে সরকারের যে কমিটমেন্ট বা যে পরিমাণ আগ্রহ বা মনোযোগ দেখি, স্বাস্থ্যক্ষেত্রে কি ততটা আগ্রহ বা কমিটমেন্ট আমরা দেখি কিনা? আসলে কিন্তু আগ্রহটি আছে। আপনি যদি খেয়াল করেন, আপনি দেখবেন যে কি পরিমাণ ইনস্টিটিউট বিভিন্ন বিষয়ে তৈরি করা হয়েছে। এবং অতি সম্প্রতি সরকার কিন্তু 8টি বিভাগীয় শহরে স্পেশালাইজড ক্যান্সার হসপিটাল, কিডনি হসপিটাল এবং রোগের জন্য কিন্তু হাসপাতালের ব্যবস্থা সরকার করেছে। সরকার কিন্তু পর্যায়ক্রমে এই কাজগুলো করে যাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, যে দেশে সরকারি বেসরকারি স্বাস্থ্য সেবা পাশাপাশি চলে, সেখানে কিন্তু বেসরকারি খাতে যারা আছেন তাদেরও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং দায়িত্বপূর্ণ আচরণটি করতে হবে। সরকার কিন্তু এককভাবে যে জায়গাটি করে গেছে, আপনি করোনাকালীন সময় যদি একটু খেয়াল করেন দেখবেন যে শতভাগ চিকিৎসা সেবা শুরুতে সরকার দিয়েছে, একটি সময় পরে যে বেসরকারি খাত সেখানে কিন্তু দরজা খুলেছে। কাজেই জরুরি প্রয়োজনে, দেশের প্রয়োজনে, নাগরিকের স্বার্থ রক্ষায়, জনস্বাস্থ্য রক্ষায় কিন্তু সরকারই বরাবর পুরো কাজটি করে দিচ্ছে। এবং সরকার কিন্তু প্রাইভেট পাবলিক পার্টনারশিপকে কিন্তু উৎসাহ দিচ্ছে। কাজেই আমার মনে হয় যে বাংলাদেশের যারা উদ্যোগী আছেন, বাংলাদেশে যারা এন্টারপ্রেনিয়র আছেন, তারা কিন্তু এখানে সরকারের সঙ্গে কাজ করতে পারেন এবং তারা বাইরে থেকেও পার্টনারশিপে কিন্তু অন্যান্য সহযোগিতা। অনেক ধন্যবাদ। আমরা একদমই শেষ দিকে চলে এসেছি, জয়িতা আফরিনের কাছে যাব। তার আগে ছোট্ট একটা প্রশ্ন ডক্টর স্বপ্ন আপনার কাছে, সেটি হচ্ছে যে আপনি একজন অধ্যাপক, শিক্ষক, শুধুমাত্র চিকিৎসক না, চিকিৎসা বিজ্ঞানের শিক্ষক। আমাদের দেশে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির ক্ষেত্রে, মানে শিক্ষাক্ষেত্রে আমরা কতটা এগিয়েছি? অবকাঠামোর কথা তো বললাম এতক্ষণ। খালি অবকাঠামো না, আপনি যদি দেখেন অনেকে অনেক কথা বলে যে কেন বাংলাদেশের 64 জেলায় 64 মেডিকেল কলেজ করা হচ্ছে। এই ব্যাপারে ওই কেউ বলবে যে আগে মেডিকেল কলেজ করার অন্যায় হয়েছে, কেউ বলবে আগে করাটা ভালো হয়েছে। এই ডিম আগে না মুরগি আগে তত্ত্ব। আমি সবসময় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এক্সাম্পলটি দিই। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ যখন প্রতিষ্ঠা করা হয়, বঙ্গবন্ধুর কাছে যখন মুক্তিযোদ্ধা, ওখানে কিন্তু অনেক মুক্তিযোদ্ধা ছিলেন, তারা গিয়ে যখন বলেছেন এটিকে, আমি যতদূর জানি এটিকে একটি মেডিকেল কলেজ করতে হবে, তখন কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অপোজিশন করা হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর ডিসিশন এটা বাস্তবায়ন করা হয় এবং তার কারণে আমরা একটা ভালো মেডিকেল কলেজ পেয়েছি। আজকে হয়তো আমরা বলছি যে আমাদের মেডিকেল কলেজ আন্ডারস্টাফ, লোক নাই, কিন্তু একটা দিন আসবে যখন এরাই কিন্তু আমাদের স্বাস্থ্যখাতের চাহিদাটা পূরণ করবে। আমরা একটা ট্রানজিশনের মধ্যে যাচ্ছি। যেমন আমাদের আজকে যারা FCPS MD করার বিশেষজ্ঞ আছেন, তাদেরকে যারা একদিন তৈরি করেছেন, তারা ডিপ্লোমা করা ছিলেন, তারা তৈরি করেছেন বলেই তো আজকে আমরা FCPS MD করতে পেরেছি। আজকে বলা হচ্ছে আমরা PhD করতে পারবো না, কেন? আমাদের বলা হতো, এখন চেঞ্জ হচ্ছে, PhD করা শিক্ষক নেই স্বাস্থ্য খাতে। আজকে MD FCPS PhD করাক না, আপনার একদিন ভালো PhD হবে, যারা আরও ভালো PhD করবে। আর যদি আপনি ভালো PhD আসা বসে থাকেন, আগামী 50 বছর আপনি PhD তৈরির মতো অবস্থা যেতে পারবেন না। ফলে আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ, সে অ্যাবসলিউটলি পারফেক্ট ওয়ান। একটা ভাঙা গড়া ট্রানজিশনের মধ্যে যাচ্ছি, কিন্তু নাজমুল ভাই যেমনটি বলেছেন যে এই স্বাস্থ্য খাতের সিনারি, আমার ধারণা আগামী 5-10 বছরের মধ্যে একটা চেঞ্জ আপনি দেখতে পাবেনই। জি, অনেক ধন্যবাদ। আমরা শেষ করব। জয়িতা আফরিন, আপনার কাছ থেকে একটু আশার কথা শুনতে চাই। যে আশার কথা মানে হচ্ছে যে আপনি একটা বড় যুদ্ধ জয় করে এসেছেন, আপনাকে অভিনন্দন জানাই, আপনার সঙ্গে আমরা আছি, আপনার কাজকে আমরা সম্মান করি। একটা কথা একটু বলেই রাখি, সেটি হচ্ছে যে গত বছরই তো ওই যে TSCর কি বলে, আমাদের অপরাজয় বাংলার সামনে একটা মেয়ের নাচের ছবি খুব ভাইরাল হলো। তখন ওই যে মেয়েদের পোশাক টোশাক নিয়ে খুব হুজুররা আন্দোলন করছিল, তার প্রতিবাদ হিসেবে শি ওয়াজ দ্য ফটোগ্রাফার, এবং একটা মেয়ে বিভিন্ন জায়গায় নাচছিল এবং ওনার তোলা সেই ছবি খুব সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো। যাই হোক, আমরা শেষ করবো আপনার কাছ থেকে একটু আশার কথা শুনে, যে যারা আপনার মতো এখন ক্যান্সার ভিকটিম, তাদের জন্য আপনি কি বলতে চান? একটা হচ্ছে যে ভয় না পাওয়া, আরেকটা হচ্ছে যে ডাক্তার যখন, মানে আমি যেটা নিজের চোখে দেখেছি, অধিকাংশ মানুষ লেট করে ফেলে, দেখা যায় ইগনোর করে। আমাদের শরীর কিন্তু সাইন দেয় আমাদেরকে যে কিছু একটা হয়েছে, কিন্তু আমরা সেটা বেশিরভাগ সময় আমরা সেটাকে পাত্তা দিই না, যে এটা ঠিক হয়ে যাবে। কিন্তু আমার মতে যে রেগুলার, মানে কিছু একটা এরকম চোখে পড়লে ডাক্তার কাছে যাওয়া, এবং ডাক্তার যে টেস্ট যা দিচ্ছে তা সঠিক সময় যদি করতে পারে, তাহলে আমার মনে হয় এটা একটা নর্মাল অসুখের মতো এটাকে ডিল করা সম্ভব। কিন্তু লেট করে ফেললেই আসলে যেটা হয়, সমস্যাটা তৈরি হয়ে যায়। জি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এবং প্রিয় দর্শক, শেষ করার আগে আমি আবারও আপনাদেরকে মনে করাতে চাই, আমাদের আলোচনার শুরুর দিকে ডক্টর নিজামুল হক 10টি লক্ষণের কথা বলেছিলেন। এই লক্ষণগুলো
ভালো হতো যদি আমরা স্ক্রিনে লিখে দিতে পারতাম, কিন্তু নিশ্চয়ই কোথাও না কোথাও এটি আছে ওয়েবসাইটে বা ইত্যাদিতে। সেগুলো যদি আমরা সবাই মিলে কম বেশি ফলো করি বা অনুসরণ করার চেষ্টা করি এবং সময় মতো যদি চিকিৎসা নিতে পারি, এবং সবশেষ যেটা জয়িতা আফরিন বলছিলেন যে আমরা যদি নিয়মিত চিকিৎসকের পরামর্শ মেনে চলি এবং সাহস রাখি, তাহলে এই ক্যান্সার জয় করা সম্ভব। এবং আমরা আশা করি যে আমাদের এই আলোচনার মধ্যে দিয়ে একজন মানুষও যদি উপকৃত হন, তাহলে আমাদের এই চেষ্টা সফল হবে। প্রিয় দর্শক, আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং ভালো থাকুন। দেখা হবে আবারও আগামীকাল। আজকের মতো বিদায়, শুভরাত্রি।